Do you think you're capable of playing sadness? Her name was Elizabeth Short. She was young and beautiful, determined to be famous. 15 জানুয়ারি 1947 মাত্র বছর দেড়েক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। আমেরিকার মানুষজন যুদ্ধের থমথমে ভয়াবহতা পেরিয়ে স্বাভাবিক জীবনে তখনও অভ্যস্ত হয়েই ওঠেনি। এমনই একদিনে লস অ্যাঞ্জেলসের লেইমার্ক পার্কে নিজের ছোট মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন বেটি বার্সিঙ্গার নামের এক ভদ্রমহিলা। হাঁটতে হাঁটতে আচমকা মাঠের মাঝে তিনি দেখেন একটা ম্যানিকুইন পড়ে আছে, মানে দোকানে সাজিয়ে রাখা পুতুল আর কি। ম্যানিকুইনটা খুব বিভৎসভাবে 2 খণ্ড করে রাখা। খানিকটা আগ্রহী হয়ে তিনি কাছে যান এবং চমকে যান। যেটাকে তিনি ম্যানিকুইন ভাবছিলেন সেটা আসলে এক তরুণীর মৃতদেহ। খুনের অনেক রকম ফের থাকে, কিন্তু এই খুনের প্রকৃতি যেন ছাড়িয়ে গিয়েছিল স্বাভাবিক অস্বাভাবিক সমস্ত নৃশংসতাকে। তরুণীর এই লাশকে মাঝখান থেকে করা হয়েছিল 2 খণ্ড। এরপর লাশ থেকে বের করে নেওয়া হয় সমস্ত রক্ত এবং অর্গান। মেয়েটির ঠোঁটের পাশ থেকে কান অবধি 2 দিকেই কেটে ফেলা হয়েছে একটানে। জোকারের যেমন গ্লাসগো স্মাইল, ঠিক সেভাবেই কাটা হয় মেয়েটির মুখটিকে। এরপর লাশটিকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে খুনি ঠান্ডা মাথায় ফেলে রেখে যায় মাঠের ঠিক মাঝখানে। কে ছিল এই তরুণী? এমন বিভৎস হত্যার কারণই বা কী? অনেক খুনই তো হয়েছে পৃথিবীতে, এটা কেন এত আলোচিত? এই নৃশংস খুনের পরেই মাথাচাড়া দিয়ে ওঠে প্রশ্নগুলো। এসবের সাথে মিডিয়ায় জড়িয়ে যায় একটা নাম, ব্ল্যাক ডালিয়া। পুলিশের ধরপাকড়ে অনেক মানুষের নাম ক্রমশ যুক্ত হতে থাকে এই খুনের মামলার সাথে। একটা সময় মামলা জটিল হয়ে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টকে প্রায় পাগল করে দেয়। অন্যদিকে মিডিয়া উঠে পড়ে লাগে এই কেসের পেছনে। সেখানেও ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা, এবং এভাবেই পুরো গল্পটা হয়ে উঠতে থাকে সিনেমার চেয়েও অনেক বেশি সিনেম্যাটিক। রহস্যে, সাসপেন্সে এবং থ্রিলে আমেরিকার সর্বকালের অন্যতম আলোচিত খুনের মামলা হিসাবে রূপান্তরিত হয় এই কেস, যার পোশাকি নাম দ্য ব্ল্যাক ডালিয়া মার্ডার কেস। মূল গল্পে ঢোকার আগে একটা কথা জানিয়ে দিই। প্রতিদিন ব্যবসার কাজে বা যে কোনো প্রয়োজনে যদি আপনাকে অনেকবার টাকা পাঠাতে হয়, আর এই টাকা পাঠানোর সময় চার্জ দিতে দিতে কি খুব বিরক্ত আপনি? সহজ সমাধান আছে বিকাশ। বিকাশে এখন খরচ বাঁচানোর একটা দারুণ পদ্ধতি চলে এসেছে, বান্ডল প্যাক। চার্জ নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। সেন্ড মানি বান্ডল প্যাক কিনলে মাত্র 21 টাকায় 5 বার সেন্ড মানি করতে পারবেন। এখানেই বেঁচে গেল 4 টাকা। এভাবে প্রতি মাসে কত টাকা সেভ করা সম্ভব একবার নিজেই ভাবুন। ব্যবসায় লেনদেন হোক আরও সহজ, আরও লাভজনক। ব্ল্যাক ডালিয়া, একটু পরে আসছি সেদিকে। এর আগে এলিজাবেথ শর্ট নামে এক তরুণীকে নিয়ে খানিকটা কথা বলি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এই এলিজাবেথ শর্ট। ঘরের 5 বোনের মধ্যে এলিজাবেথ তৃতীয়। যদিও পরিবার খুব একটা সচ্ছল না, তবুও মোটামুটি সুখেই চলে যাচ্ছিল তাদের দিন। কিন্তু আচমকা চলে আসে 30-এর গ্রেট ডিপ্রেশন। এই ট্র্যাজেডিতে এলিজাবেথের বাবা সব কিছু হারিয়ে সর্বশান্ত হন। কিছুদিন পরে এক সকালে এলিজাবেথরা আবিষ্কার করে বাবা নিরুদ্দেশ হয়েছেন। আচমকাই যেন পুরো পরিবার পড়ে যায় বিশাল এক ক্রাইসিসে। এলিজাবেথের মা ফিবি স্থানীয় এক লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের কাজ করে কায় ক্লেশে সংসার চালানোর চেষ্টা করেন, কিন্তু তাতে খুব একটা কাজ না হয় এলিজাবেথের পড়াশোনা হাই স্কুলে থাকতেই বন্ধ হয়ে যায়। পাশাপাশি এলিজাবেথের ছিল কিছু শারীরিক সমস্যাও। ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমার পাশাপাশি তার ফুসফুসেও ত্রুটি ছিল। সেই সবের চিকিৎসার জন্য একটা বড় অঙ্কের টাকা খরচ হতো নিয়মিত। এলিজাবেথ সিদ্ধান্ত নেয় এভাবে পরিবারের বোঝা হয়ে না থেকে সে হলিউডে যাবে, সিনেমার নায়িকা হবে। কোকড়া চুলো এলিজাবেথের চেহারাও ছিল বেশ মিষ্টি। বন্ধু মহলে তার চেহারার খ্যাতিও ছিল বিস্তর। তাই নায়িকা হওয়া যে তার জন্য কঠিন কিছু হবে না এই বিষয়ে সে বেশ নিশ্চিতই ছিল। এবং এই সাহসকে ভর করেই একদিন এলিজাবেথ পাড়ি জমায় লস অ্যাঞ্জেলসে। কিন্তু যাওয়ার পরই সে টের পায় যতটা সহজ ভেবেছিল জার্নিটা কিন্তু ততটা সহজ নয়। নিজের খরচ চালানোর জন্য একটা রেস্টুরেন্টের ওয়েট্রেসের চাকরি নেয় এলিজাবেথ। চাকরি করার পাশাপাশি সে নজর রাখা শুরু করে হলিউডের দিকে। একটা সুযোগের জন্য পর্দার সামনে প্রথমবারের মতো আসার জন্য চলতে থাকে তার সংগ্রাম। এলিজাবেথের ধ্যান জ্ঞান ইচ্ছা তখন একটাই, গোটা আমেরিকা তাকে এক নামে চিনবে। যদিও আমেরিকা তাকে এক নামেই চিনেছিল, কিন্তু অভিনয় দেখে নয়,
চিনেছিল লেইমার্ক পার্কে তার 2 খণ্ড হয়ে থাকা লাশ দেখে। মিডিয়া যাকে ডাকত ব্ল্যাক ডালিয়া বলে। এলিজাবেথের নাম ব্ল্যাক ডালিয়া হওয়ার গল্পটা পুরোটাই মিডিয়ার কৃতিত্ব। যে মিডিয়া এই খুনের ঘটনার শুরু থেকেই পালন করেছিল অন্যরকম এক গুরুদায়িত্ব। একদিকে যেখানে খুনি ধরার জন্য লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট আপ্রাণ চেষ্টা করছে, অন্যদিকে এই পুরো ঘটনাকে আমেরিকান মিডিয়া বানিয়ে ফেলেছে এক চটকদার খবর। মানে এখনকার যুগে যাকে ক্লিকবেইট বলা হয়। ইনস্ট্যান্ট ট্যাবলয়েড ফিকশনের মোড়কে প্রতিদিনই রং চং চড়িয়ে ফিচার লিখেছে সাংবাদিকরা। নানাভাবে নানা অবয়বে পুলিশ ইনভেস্টিগেশনকে ব্যাহত করার সর্বোচ্চ চেষ্টাও করেছে তারা। এলিজাবেথের হলিউডের অনেকের সাথেই আছে অনৈতিক সম্পর্ক, এমন মন গড়া খবর লিখে প্রথম থেকে মানুষকে বিভ্রান্ত করা শুরু করে মিডিয়াগুলো। নোংরামো এতটাই বাজে পর্যায়ে যায়, এলিজাবেথের মাকে মিথ্যা খবর দিয়ে লস অ্যাঞ্জেলসে ডেকে এনে জোর করে ইন্টারভিউ নেওয়ার চেষ্টাও করে কিছু পত্রিকার সাংবাদিক। পাশাপাশি কাগজে লেখা হতে থাকে আকাশ কুসুম সব গল্প, যে গল্প মানুষ আবার আগ্রহ নিয়ে দেদারসে পড়ত। এবং সেই পাঠকের সংখ্যা এতটাই বেশি ছিল, পরে এক গবেষণায় উঠে আসে পার্ল হারবারের ট্র্যাজেডির পরেও পেপারের বিক্রি তত বাড়েনি যতটা ব্ল্যাক ডালিয়ার গল্প পড়ার জন্য বেড়েছিল। একটা রেস্টুরেন্টের ওয়েট্রেস হয়ে এলিজাবেথ কিভাবে লস অ্যাঞ্জেলসে সার্ভাইভ করত, তাকে কেন সব নামি দামি পার্টিতে দেখা যেত, কিংবা তার ডার্ক বিউটি আসলে কতটা ডার্ক, এই সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে করতে সে সময়কার ভেরোনিকা লেক অভিনীত বিখ্যাত সিনেমা দ্য ব্লু ডালিয়ার সাথে এলিজাবেথের তুলনা করা শুরু হয় একসময়, এবং রাতারাতি এলিজাবেথের নাম হয়ে যায় ব্ল্যাক ডালিয়া। এই কেস শুরু থেকেই ছিল বেশ ঘোলাটে, কারণ এই খুনের সাথে ঠিকঠাক সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না কাউরি। আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয় দ্য ব্ল্যাক ডালিয়া মার্ডার কেসের সাথে নিষিদ্ধ কোনো ধর্মীয় গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে। অনেকে দাবি করেন হলিউডের প্রভাবশালী কেউ আছেন এই খুনের পেছনে। এলিজাবেথের খুনিকে ধরতে স্থানীয় এক কর্মকর্তা সে সময় ঘোষণা দিয়েছিলেন $10,000 পুরস্কার। এই ঘোষণার পর থেকেই শুরু হয় অদ্ভুত এক সার্কাস। পুরস্কারের আশায় মানুষজন থানায় এসে নিজেদেরকে খুনি বলে দাবি করতে থাকে। তবে এসব নানাবিধ ঘটনা চলার মধ্যেই একটা বিষয় বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে এই খুনি কোনো সাধারণ খুনি নয়। তার অ্যানাটমিক্যাল ও সার্জারির নলেজ যে বেশ ভালো তা তার লাশ কাটাছেড়ার দক্ষতাতেই স্পষ্ট ছিল। এবং তখন জোরদার হয় একটা প্রশ্ন, তাহলে কি খুনি মেডিকেলের সাথে জড়িত কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজতে এলিজাবেথের মৃত্যুর পর স্থানীয় মেডিকেল কলেজগুলোতে পুলিশ যথেষ্ট তল্লাশি শুরু করে। মেডিকেলের অনেক ছেলে মেয়েকে আটক করা হয়, যদিও দিন শেষে খুনিকে আর খুঁজে পাওয়া যায়নি। একদিন আচমকাই প্রেক্ষাপটে আসে একজন মানুষ। তার সাথে সম্পর্ক ছিল এলিজাবেথের। মানুষটির নাম জর্জ হোডেল, যিনি পেশায় ডাক্তার। জর্জ হোডেল তার চারিত্রিক সুনামের জন্য আগে থেকেই বেশ জনপ্রিয় ছিলেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও নিজের সহকারীকে খুনের অভিযোগ তদন্তাধীন ছিল। তাছাড়া জর্জের সাথে গভীর যোগাযোগ ছিল আন্ডারওয়ার্ল্ডের। ধারণা করা হয় প্রেমের ফাঁদে ফেলে এলিজাবেথকে নির্যাতনের পরে খুন করেন তিনি। জর্জই যে এলিজাবেথের খুনি, এই তথ্যটা সবার সামনে প্রথমে এনেছিলেন হোডেলের ছেলে স্টিভ। স্টিভ বড় হয়ে পুলিশের গোয়েন্দা হন। তিনি 15 বছর ধরে গবেষণার পর একটা বই প্রকাশ করেন, যেখানে তিনি তথ্য প্রমাণ দিয়ে দাবি করেন তার বাবা হত্যা করে এলিজাবেথকে। আবার সময় সময় খুনি হিসেবে আরও একজনের নাম উঠে আসায় হোডেলের নামটাও ধামাচাপা পড়ে যায় একসময়। এই যেমন জেনিস লন্টন নামের এক মেয়ে তার বাবার বিরুদ্ধে অভিযোগ তোলে বলে তার বাবাই এলিজাবেথকে খুন করেছে, যদিও এই অভিযোগও প্রমাণিত হয়নি। কিছু লেখক ও প্রকাশক ও পরিচালকের বিরুদ্ধেও উঠেছিল অভিযোগের তীর। 1946 সালে শিকাগোতে ঘটা লিপস্টিক মার্ডারের সাথে অনেকে মিল খুঁজে পান এই খুনের ঘটনার। তাতেও তদন্ত খুব একটা এগোয়নি। সবচেয়ে আক্ষেপের ব্যাপার এটাই, মিডিয়া শুরু থেকেই যেভাবে অ্যাগ্রেসিভলি উঠে পড়ে লেগেছিল এই খুনের পেছনে, তা ইনভেস্টিগেশনকে ফেলে দিয়েছিল বিস্তর ঝামেলায়। মিডিয়া এতটাই মরিয়া ছিল, পেপারের কাটতি বাড়ানোর জন্য পুলিশের অনেক গোপন ইনফরমেশনও তারা লিক করা শুরু করে দেদারসে, যার প্রভাব পড়ে পুলিশের ইনভেস্টিগেশনে। এই কেসে কাজ করে 750-এরও বেশি পুলিশ অফিসার। 40-এর ওই সময়টাতে ডিএনএ টেস্টিং, ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং কিংবা প্রপার হোমিসাইড ডিপার্টমেন্ট না থাকায় ইনভেস্টিগেশন ধীরে ধীরে মুখ থুবড়ে পড়া শুরু করে। পুলিশের চেষ্টা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ প্রযুক্তির অভাবে পুলিশও খুব একটা বেশি কিছু করতে পারেনি। এবং এসব কারণেই এই খুনের পেছনে মূল ঘটনাটা আসলে কি, সেটা আজও জানা যায়নি।
তবে ইনভেস্টিগেশনের কিছু টুকরো টুকরো সূত্রকে একসাথে গাঁথলে যা পাওয়া যায় তা হচ্ছে খুনের বেশ কিছুদিন আগে এলিজাবেথ উঠেছিল লস অ্যাঞ্জেলসের বাল্টিমোর হোটেলে এবং তাকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল 9 জানুয়ারি বাল্টিমোর হোটেলের সামনে। তার সপ্তাহখানেক পরেই হোটেলের সামনের পার্কে মেলে তার লাশ। দ্য ব্ল্যাক ডালিয়া মার্ডার কেসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক, সময় যতই গড়িয়েছে এই হত্যাকাণ্ড ক্রমশ রূপান্তরিত হয়েছে এক ডার্ক রিয়েলিটিতে। নিজেদের স্বার্থের জন্য মিডিয়া কতটা নামতে পারে নিচে সেটা যেমন স্পষ্ট করে দেখিয়েছে এই ঘটনা, তেমনি হলিউড আসলে নতুনদের জন্য কতটুকু ওয়েলকামিং সেটারও একটা ক্র্যাশ কোর্স করিয়েছে এই ট্র্যাজিক ঘটনা। টাইম ম্যাগাজিনের মতে বিশ্বের সবচেয়ে কুখ্যাত অমীমাংসিত খুনের ঘটনাগুলোর মধ্যে এই ঘটনা থাকবে প্রথম সারিতে, যে ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে হয়েছে অজস্র উপন্যাস, ডকুমেন্টারি, টিভি সিরিয়াল ও সিনেমা, এবং শুধু পপ কালচারের সীমাবদ্ধ না থেকে এই ঘটনা ভূমিকা রেখেছে অন্যান্য ক্ষেত্রেও। কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার এই খুন থেকেই ইন্সপায়ার্ড হয়েছেন বলে ধারণা করেন কেউ কেউ। ক্যালিফোর্নিয়াতে প্রথমবারের মতো সেক্স অফেন্ডার রেজিস্ট্রেশন ল পাশ হওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে এই হত্যাকাণ্ড। আমেরিকার বহু মামলায় বারবার এসেছে এই কেসের রেফারেন্স, যদিও লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট 1950 সালে এই মামলার ইনভেস্টিগেশন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়, কিন্তু এই মামলা টেকনিক্যালি অমীমাংসিত হিসেবেই আছে এখনও। এলিজাবেথের খুনি কি শুধু একজনই, নাকি গোটা সিস্টেমেই জড়িত এই খুনের সাথে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।